যে নাহিদ উপদেষ্টা পদ থেকে সরে গেলেও সে সরকার থেকে আসলে সরে নাই। এটা একটা লোক দেখানো ভাওতাবাজি। এই নাহিদদেরকে চুরি করার সুযোগ করে দিয়েছে কে? ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস তো এদেরকে শাস্তি দেবে না, কারণ ডক্টর ইউনূস নিজেও চুরি করছে। কত বড় সাহস! 29 সাল পর্যন্ত তার কোম্পানি কোনো ট্যাক্স দেবে না। আজকে প্রশ্ন হলো, আপনি, আমি, আমরা সবাই যদি ট্যাক্স দেওয়া বন্ধ করি, আগামীকাল রাষ্ট্রটা চলবে তো? এই সরকারের মেয়াদ শেষ হবে, একটা একটা করে ধরে আমরা জেলে পড়বো, কথা দিলাম। এই এক একটা দুর্নীতি একটা পার পাবে না, পা থেকে মাথা পর্যন্ত সবাইকে। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় 1 কোটি টাকার ওজন কতটুকু, এই যে পাল্লায় মাপবেন, কেউ কি জানেন নাকি? যাদের অনেক টাকা একসঙ্গে ব্যাংক থেকে ওঠান তারা বলতে পারবেন। ঠিক এইভাবে 100 কোটি টাকা কতটুকু পরিমাণ, এটা কোনো ব্যাগে ধরে? অথবা 150 কোটি টাকা? নাহিদের পিএ 150 কোটি টাকা লুটপাট করেছে নগদ থেকে। এই যে আমার, আপনার, আমাদের নগদ অ্যাকাউন্ট, আমরা যে এটাতে টাকা রাখি, এখান থেকে 150 কোটি টাকা নাহিদ বলতেছে সে যখন ছিল তখন না, এখন। একটা ঘটনা বলি, আমাদের একজন সহযোদ্ধার নামে বেশ কিছু মামলা আছে। সেই মামলাগুলো উইথড্র করার বিষয়ে আমি, আমার সহযোদ্ধারা মিলে আসিফ নজরুল স্যারের কাছে গিয়েছিলাম। ওই সময় নাহিদ, তারপরে মাহফুজ আলম এবং আসিফ নজরুল স্যার একসাথে কথা বলছিলেন। তখন কিন্তু নাহিদ উপদেষ্টা পদে নাই, কিন্তু সরকারের ব্যবস্থাপনা নিয়ে নাহিদ আলোচনা করছেন। তখন বুঝলাম যে নাহিদ উপদেষ্টা পদ থেকে সরে গেলেও সে সরকার থেকে আসলে সরে নাই। এটা একটা লোক দেখানো ভাওতাবাজি, বেসিক্যালি সেই নিয়ন্ত্রণ করছে। গত কয়েকদিন আগে এনসিপির সদস্য সচিব আক্তারের দুর্নীতি নিয়ে কথা বলেছিলাম। আক্তারের দুর্নীতিটা কি ছিল? আমাদের সংগঠনের একজন নারী সহযোদ্ধা, তিনি এই জুলাই গণঅভ্যুত্থানে অনেক ভূমিকা রাখছেন। তার সন্তান এখানে চাপাতির কোপে মাথা ফাঁক হয়ে গিয়েছিল এবং তাকেও যুবলীগ, আওয়ামী লীগ অনেক হামলা করছে, হ্যারাসমেন্টের শিকার হয়েছেন। তো ওনার সন্তানকে প্রথমে চায়না নেওয়া হলো, সেখান থেকে সিঙ্গাপুরে নেওয়া হলো চিকিৎসার জন্য। তো আল্লাহর রহমতে সেই সন্তান বেঁচে আছে। সে আমাদের ছাত্র সংগঠনের একজন দায়িত্বশীল ছিল। তো আপু একদিন আমাদেরকে বললেন তিনি কোর্টের নারী বিষয়ে পিপি হতে চান তার জেলায়। তো আমরা বললাম যে ঠিক আছে, এটা হবেন, কিন্তু আমরা কিভাবে করব, আমরা তো এটা করতে পারি না। কয় না, সব দল নিচ্ছে, আপনারা নিতে পারবেন না। সব দল থেকে হচ্ছে, বিএনপি থেকে, জামাত থেকে, এনসিপি থেকে, সব দল থেকে হচ্ছে, আপনারা হতে পারবেন না। তো আমরা বললাম আমাদের তো এই ক্ষমতা নাই। তো আপু অনেকটা কান্নাকাটি করলেন যে এই দল করে কি হবে, এরকম এরকম বিভিন্ন বিষয়। তো তখন ফারুক হাসান ছিল আমাদের সাথে, সে আমাকে বলল তারেক ভাই চলেন যাই। তো ফরিদা ম্যাডামকে বললাম যে আপা, একজন নারী সহযোদ্ধা আছে এরকম ভিকটিম জুলাই গণঅভ্যুত্থানে, তাকে এরকম ভাবে আপনারা কি একটু পুরস্কৃত করতে পারবেন? অনেক ভিকটিম মানে সন্তান তো মারা যেত, তার হাজবেন্ড মারা গেছে কিছুদিন আগে। তো সেই অনুযায়ী বলল না, আমরা তো এই বিষয়ে কোনো সুপারিশ করতে পারবো না, বলবো আমি কোনো সুপারিশ করি না। তো ফরিদা ম্যাডাম বলল গণ অভ্যুত্থানের লড়াকু সহযোদ্ধার জন্য কোনো সুপারিশ করলেন না, ঠিক আছে। অথচ ফরিদা ম্যাডাম আওয়ামী লীগের দোসর একজনকে সুপারিশ করেছেন। উনি ওই সময় বলল আমি এসব করি না। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত কারোর জন্য সুপারিশ করেন না, কিন্তু আওয়ামী লীগের দোসরের জন্য ফরহাদ মাজার সাহেবের বউ একজনকে সচিব আমলা হিসেবে সুপারিশ করলেন, ঠিক আছে। তো আমরা তো যেতে গেছি ওটা তো বিনা পয়সায়, হ্যাঁ, একজন ভিকটিমের বিষয়ে কথা বলতে গেছি। আসিফ নজরুল স্যারের অনেক বুঝায় বললাম যে এরকম একটা ভিকটিম আছে, তাকে রেওয়ার্ড দেওয়া যায় কিনা।
তো উনি বলল আসলেই ভিকটিম, সমস্ত কাগজপত্র দেখলো, রক্ত মাখা ছবি টবি দেখলো, বলছে যে না, তাকে পুরস্কৃত করা উচিত আমাদের। উনি কথা দিলেন হবে। তো হঠাৎ করে আপু একদিন কান্নাকাটি করে ফোন দিছে, বলতেছে যে আক্তার তো অন্য একজনকে পিপি হিসেবে সুপারিশ করছে। তো আমরা খোঁজ খবর নিলাম, দেখলাম যে অন্য একজনকে সুপারিশ করছে। এরপরে আক্তারের সঙ্গে আপা একটা চুক্তি করছে যে তাকে পিপি হিসেবে নিয়োগ দেবে, আক্তারের এই ক্ষমতা আছে। তো সেই কথা অনুযায়ী এখন আক্তার কি করছে শোনেন। আপার সঙ্গে একটা মহিলা ছিল, সেই মহিলা ওই সহকারী পিপি হতে চায়। আক্তার কাছে ওই মহিলা আক্তারের সাথে যোগাযোগ করছে, ওই যে আপার সঙ্গে আসছিল একদিন, আক্তারের নাম্বার টাম্বার নিয়ে। এখন আক্তার ওই মহিলার কাছ থেকে 50 লাখ টাকার একটা ডিল করছে, তাকে পিপি করবে। অথচ আপার সাথে কমিটমেন্ট দিছে সে আপাকে পিপি করবে। ঠিক আছে, দেখেন এটা একটা সামগ্রিক, এরা যে কিভাবে টাকা পয়সা লেনদেন করে তার একটা দৃষ্টান্ত আজকে আপনারা দেখবেন। তো আক্তার কমিটমেন্ট দিছে আপারে পিপি করবে, কিন্তু হঠাৎ করে আমরা জানতে পারলাম বৃহস্পতিবারে যে আপা পিপি হচ্ছে না, ওই মহিলা যে অ্যাসিস্ট্যান্ট পিপি হতে যাচ্ছে সে পিপি হচ্ছে। তো আমরা দৌড়ে গেলাম আসিফ নজরুল স্যারের কাছে, বললাম স্যার একটা ক্ষতিগ্রস্ত নারী সহযোদ্ধা, তাকে আপনারা বললেন রেওয়ার্ড দেবেন, তাকে বাদ দিয়ে অন্য একজনকে দিচ্ছেন। আমি তো জানি না, তুমি তো দেখো, তো লিস্ট দেখো। তো লিস্ট যাই দেখি, হ্যাঁ ওখানে আক্তারের সুপারিশ করা। তো আক্তারের সাথে যোগাযোগ করা হলো না, আক্তারের সাথে যোগাযোগ করা হয়নি তখনও, মানে আক্তারের সুপারিশ করা কিন্তু ঠিক আছে। এরপরে আমরা সবাই মিলে চিল্লাচিল্লি করলাম। তো চিল্লাচিল্লির ঠেলাই আবার ওই আমাদের ওই বোনের নাম পিপিতে দিছে, বুঝছেন। সে তো অনেক ক্ষতিগ্রস্ত, সেই জন্য চিল্লাচিল্লি করা হয়েছে। তো একটা ক্ষতিগ্রস্ত মানুষকে পুরস্কৃত করবে না, তো সেটা এই পর্যন্ত ঠিক আছে, দিল, গ্যাজেট প্রকাশ হলো, আপা পিপি হইল। এখন আক্তার আপারে ফোন দিছে, মেসেজ দিছে, আপা শুভেচ্ছা, আপনার কাজ হয়ে গেছে, মিষ্টি খাওয়ান, বুঝছেন। তো মিষ্টি খাইতে চাইছে। এখন আক্তারের যে পিএস আছে সেই পিএস আপার সাথে যোগাযোগ করছে, তাকে যোগাযোগ করাইছে, টাকা লাগবে। তো আপা তাকে প্রেস ক্লাবের ভিতরে 1 লাখ 1.5 লাখ এরকম একটা অ্যামাউন্ট দিছে। এখন আক্তার তো এই 1-1.5 লাখ টাকা পাইয়া খুবই খেপে গেছে, বলতেছে পিপি নিয়োগে মিনিমাম 50 লাখ টাকা লাগবে, বুঝছেন। তো আমি সঙ্গে সঙ্গে বিষয়টাতে হ্যান্ডেল করলাম, তোদের কত টাকা লাগবে, চিনোস আমারে, আমাদের একজন বোন ক্ষতিগ্রস্ত, তোরা নাম কাইটে অন্য একজনের নাম দিছোস, তোর যে 1 লাখ টাকা ভিক্ষা দিছে এটাই তোর অনেক কিছু, ঠিক আছে। তো আমার কথা শুনে অনেকটা ভরকে গেল। এরপরে আপারে হুমকি দিছে, আপা আমরা যে এরকম নাম দিতেও পারি, নাম কাটতেও পারি, হুমকি দিছে। আপা এখন চুপসে গেছে। এখন আপা আমাদের দল ছাইরা এনসিপিতে যোগ দিয়ে আলাইছে, বুঝতে পারছেন। তো এটা মজার ঘটনা বললাম। এই হলো আক্তার এবং এই হলো নাহিদ, যাদেরকে আপনারা দরবেশ হিসেবে জানেন। এইরকম করে সমস্ত রিক্রুটমেন্ট, বাণিজ্য সবকিছুতে এরকম ভাবে সারা বিশাল অর্থের বিষয়, হরিলুট। নাহিদ, আজকে নাহিদের পিএ 150 কোটি টাকা লুটপাটের বিষয় বের হয়েছে। আপনারা শেয়ার দেন ভিডিওটা, দেশের মানুষ জানা দরকার, ঠিক আছে। মানুষ না জানলে মানে কোন জায়গায় প্রশংসা করতে হবে, কোন জায়গায় আপনার এটা যদি না বোঝে তাহলে সমস্যা। মানুষ একটা আবেগে একটা মোহ তৈরি করে রেখেছে, সেই মোহ দিয়ে সারাক্ষণ ওইভাবে অ্যাডভোকেসি করে, ওইভাবে কথা বলে, এবং আমরা যদি সেটা ধরি তাহলে আমাদেরকে বিপ্লবের বিরুদ্ধে লোক হিসেবে জাহির করে। নাহিদের যে ঘটনাটা বের হলো, নাহিদের এই দপ্তর, অনেক বিষয় আছে, আস্তে আস্তে আপনারা সবই পাবেন। মানুষ ক্ষমতায় থাকা অবস্থায় না বের হয় না, তারপরে যখন ক্ষমতা আস্তে আস্তে ছাড়ে তখন আস্তে আস্তে বের হয়। আর দেশের স্বার্থে আমরা যদি দুর্নীতিগুলো না ধরি
তাহলে দেশের অবস্থা কি হবে বলেন? কি সুন্দর সিস্টেমে এগুলো করছে, ঠান্ডা মাথায় করছে। দেশটাকে আপনার হলো জাস্ট কি বলবো, ওটাকে বলাৎকার করেছে দেশটাকে। এরা এই অবস্থা করেছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের সবার একটা স্বপ্ন ছিল, আশা ছিল, দেশটা ভালোভাবে চলবে, সুন্দরভাবে চলবে। হ্যাঁ, এবং এর জন্য ডক্টর ইউনূস একমাত্র দায়ী ব্যক্তি। দায়ী ব্যক্তি এর জন্য আমার মনে হয় ডক্টর ইউনূস দায়ী ব্যক্তি। আমি কেন ডক্টর ইউনূসকে দায়ী করছি দেখুন। এই দায়ী করার অন্যতম কারণ হলো এই নাহিদদেরকে চুরি করার সুযোগ করে দিয়েছে কে? ডক্টর ইউনূস, তাই না? সচিবালয়ে সচিবদের পাশাপাশি রেখে এই যে পিএ বানাইছে, এপিএস বানাইছে। আজকে আসিফ উপদেষ্টা আসিফের পিএস 300 কত কোটি টাকা না, 300 কোটি টাকার মতো। নাহিদের 150 কোটি টাকা। আমার আজকে একটা প্রশ্ন এবং উত্তর দিবেন আপনারা কিন্তু সবাই। আসিফ এবং নাহিদ আর মাহফুজ আবার স্বাস্থ্য উপদেষ্টা, এদের পিএসরা এই দুর্নীতিটা করছে, তাই তো? এবং এদের পিএসরা দুর্নীতি করছে, কিন্তু আসিফ দুর্নীতি করতে পারে না। নাহিদও কোনো দুর্নীতি করেনি, তাহলে যে খবরটা বের হয়েছিল নাহিদ একটা বড় বিল্ডিং কিনছে, আজকে সেই খবরটা প্রাসঙ্গিক কিনা বলেন? এই খবরটা প্রাসঙ্গিক কিনা? আচ্ছা, এদের কি শাস্তি হওয়া উচিত, তাই না? শাস্তি হওয়া উচিত কি? ডক্টর ইউনূস তো এদেরকে শাস্তি দেবে না, কারণ ডক্টর ইউনূস নিজেও চুরি করছে এবং যুগপতভাবে এরা সবাই মিলে চোর, সবাই মিলেই চুরি করছে। ডক্টর ইউনূস হলো চোরদের হলো অভিভাবক, এবং সে যা দেখেন কত বড় সাহস, 29 সাল পর্যন্ত তার কোম্পানি কোনো ট্যাক্স দেবে না। আজকে প্রশ্ন হলো, আপনি, আমি, আমরা সবাই যদি ট্যাক্স দেওয়া বন্ধ করি, আগামীকাল রাষ্ট্রটা চলবে তো? তো রাষ্ট্র চালানোর জন্য মনে আছে যে রাষ্ট্রের খরচ বেড়ে গেছে, চালানোর জন্য ডক্টর ইউনূস কর বাড়াইছিল বিভিন্ন সেক্টরে, বিমানের কর, খাদ্যের কর, চিনির উপরে কর, তেলের উপরে কর, মনে আছে আপনাদের? আমরা সেই কর বৃদ্ধির প্রতিবাদে আমরা অবস্থান কর্মসূচি করেছিলাম প্রেস ক্লাবে। আমার প্রশ্ন যেটা, জনগণের কর ডক্টর ইউনূস বাড়াইলো, কিন্তু নিজের কর 29 সাল পর্যন্ত মাপ নিল। এই যে নিজের কর মাপ নিল ডক্টর ইউনূস, এইটা অন্য কোনো সরকার থাকলে এইভাবে মাপ দিত বলেন তো? নাকি টুটি চিপে ধরতো? তাহলে এইটাই তো হলো একটা অসঙ্গতি, যে অন্য সরকার থাকা অবস্থায় যেটা ছাড় পাওয়া যায় না, উনি নিজেই যখন ক্ষমতায় ছিলেন তখন ছাড় পাওয়া যায়, সেটাই হলো দুর্নীতি, এটাই হলো ক্ষমতার অপব্যবহার। এই জায়গা থেকে অনেক দালালরা এসে হাজির হবে। সেই দালালরা এসে বলবে যে ব্যবসায়ী তো ব্যবসা করছে। শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল তার দ্বারা এই ধরনের ব্যবসা মানায় না, বেগম জিয়া যখন প্রধানমন্ত্রী ছিল তার দ্বারা এই ধরনের ব্যবসা মানায় না। বুঝতে পেরেছেন? যে রাষ্ট্রের মালিক, প্রত্যেকটা ঘর তার, প্রত্যেকটা ব্যবসা তার আলাদাভাবে ব্যবসা করার অধিকার নাই। রাষ্ট্রের যে সর্বোচ্চ নির্বাহী, হ্যাঁ, সে যে ব্যবসাটা করবে ওই ব্যবসাটা রাষ্ট্রের নামে করবে। তো এইটা গ্রামীণ ফোনের কিস্তি কালেকশন করে কিছু দালাল আছে, এই যে দেখছেন দালাল, ধর এদেরকে, ধরে এদেরকে মানে কিল দিতে হবে, কিল। এখানে এসে গালিগালাজ করতেছে দালালগুলা, কিস্তি কালেকশনের দালালগুলা এসা আজকে শয়তানি করতেছে। আমরা সমালোচনা করলে আমাদেরকে বিচ্ছু বাহিনীর মতো ধরে। সারা দেশে লাখ লাখ কিস্তি কালেকশনের দালালগুলো আছে। যে দালাল একটা এই কমেন্টে যে বাজে কমেন্ট করছে, ঠিক আছে, আরে চুরি করছে হলো নাহিদের পিএস। হ্যাঁ, তুমি আমাদের গালি দাও কেন? হ্যাঁ, দালালি করো এখানে না? এক একজন দেখেন, অনেকে আবার ডক্টর ইউনূসের ছবি দিয়ে রাখছে। শেখ হাসিনার সময়ে এরা 50,000 কোটি টাকা কর জালিয়াতি করছিল। শেখ হাসিনা যখন এদের চুরি ধরছে তখন আমরা বলছি শেখ হাসিনা যেহেতু খারাপ মানুষ, যেহেতু সে ডক্টর ইউনূসকে কষ্ট দিচ্ছে, তাই ডক্টর ইউনূসের পক্ষে দাঁড়াতে হবে। কিন্তু আসলে যে ডক্টর ইউনূস কর ফাঁকি দিছে, সেটা নিজে যখন ক্ষমতায় বসলো
নিজে তো কাগজে কলমে লিখা নিল 29 সাল পর্যন্ত সে কর দেবে না। এই যে কিস্তির লোকগুলো আসছে, দালালগুলো আসছে, এই কিস্তির লোকগুলো আমাদের রাজনৈতিক কর্মীদেরকে আইসা হ্যারাসমেন্ট করতেছে। হ্যাঁ, মনে হয় ওরাই সরকারে বসে আছে, যে সরকার বানাইছে গ্রামীণ ব্যাংক, এই সরকার বানাইছে। হ্যাঁ, গ্রামীণ এনজিও সরকার বানাইছে, সবাই মিলে তার পক্ষে এসে সেখানে অ্যাডভোকেসি করতেছে। আমরা রাজনীতি করি, রাজনৈতিক ময়দানে লড়াই সংগ্রাম করে এখানে দেশের জন্য কাজ করি, দেশের জন্য জনমত তৈরি করি, আর এই কিস্তি কালেকশনের লোকগুলো এখানে এসে আমাদেরকে হ্যারাসমেন্ট করতেছে। ডক্টর ইউনূসদেরকে লেলাই দিছে যে তোমরা এত লক্ষ লক্ষ আমার কর্মী আছো, তোমরা কি ঘাস কাটো, আমাকে নিয়ে কথা বলে আইসা এখানে দালালি করতেছে। এই যে একটা দালাল, এনজিওর দালাল, কিস্তির দালাল, এগুলো ঠিক আছে। এরা সুদ কালেকশন করে, এদের সুদে মানুষ দিশেহারা, এবং এদের সুদ এবং ঋণ দ্বারা বাংলাদেশের মানুষের কোনো উপকার কোনোদিন হয়নি। কেউ বলতে পারবে না, এদের সুদের ফাঁদ থেকে কেউ বের হতে পারে না। কত নির্মম ঘটনা আছে, টিন খুলে নিয়ে গেছে, বাড়ির থেকে গামলা প্লেট হাড়ি বাতিল নিয়ে গেছে, অনেক গল্প আছে। হ্যাঁ, রক্ত পানি করে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, টাকা শোধ করে 3 গুণ 4 গুণ শোধ করেও কোনোদিন টাকা শোধ হয় না। এই হলো এই যে এরা এসে এখানে কমেন্ট করতেছে, এই সুদ কালেকশনের দালালগুলো এসে কমেন্ট করতেছে এখানে। তো আমাদের লড়াই নিরন্তর, আমরা এই দুর্নীতির বিরুদ্ধে বলে যাব। এই সরকারের প্রতি মানুষের যে আস্থা ও বিশ্বাস ছিল, সেইটা তারা লুটপাট দ্বারা, চুরি বাটপারি দ্বারা। আজকে আপনাদেরকে বলি, সচিবালয়ে একটা 5 কোটি টাকার চেক পাওয়া গেছিল, মনে আছে? 5 কোটি না, 3 কোটি টাকা, তাই না? 3 কোটি টাকার চেক পাওয়া গেছিল। সেই 3 কোটি টাকার চেকের বিষয়ে একটা তদন্ত কমিটি গঠিত হয়েছিল। সেই তদন্ত প্রতিবেদন এখনো প্রকাশ পায়নি, সময় দেওয়া ছিল 7 দিন। তো ডক্টর ইউনূস সংস্কার করবে, একটা তদন্ত প্রতিবেদনই প্রকাশ করতে পারে নাই চুরির। কেন করতে পারে নাই? কারণ ওদের প্রত্যেকে এরকম চুরির সঙ্গে জড়িত। এই চোরেরা, আমরা যারা দেশের জন্য কষ্ট করি, এদের হয়ে কিছু মানুষ এসে আমাদেরকে গালি দেয়, আমাদেরকে গালি দেয়। আমরা যারা একটা পয়সা ছুঁই না, অন্যায় পয়সা ছুঁই না, আমাদেরকে এসে গালি দেয়। আমরা যারা হাড় ভাঙা পরিশ্রম করে ইনকাম করি, পাশাপাশি রাজনীতি করি, আমাদেরকে এসে গালি দেয়। এই গ্রামীণ কিস্তি কালেকশনের লোকগুলো আজকে তাদেরকে নামায় দিয়েছে ডক্টর ইউনূস। হ্যাঁ, কতগুলো দুর্নীতির বিষয় বের হয়েছে, কোনো দুর্নীতির বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। আসিফের প্রশাসন নিয়োগে জালিয়াতি প্রকাশ পেল, এনসিপি ভাইবা নাই। হ্যাঁ, দেখেন, সরকারের পক্ষ থেকে প্রশাসক নিয়োগ দেবে একটা রাজনৈতিক দল, তাদের কার্যালয়ে ভাইবা নেবে কেন? ওই যে দেখবে কে কত টাকা দেবে। চিন্তা করতে পারেন, এদেরকে ফায়ার করা দরকার, ক্রস ফায়ার দেওয়া দরকার এই চোরগুলোকে, এই জালিয়াতগুলোকে। এই সরকারের মেয়াদ শেষ হবে, একটা একটা করে ধরে আমরা জেলে ভরবো, কথা দিলাম। এই একটা দুর্নীতি একটা পার পাবে না, পা থেকে মাথা পর্যন্ত সবাইকে। একটা ঘটনা বলি, ছবিটা দেখালে আপনার হলো খারাপ লাগবে। দেখাবো? দেন তো মোবাইলটা, মোবাইল তো ইন্টারনেট আছে, এরকম দেখাই। হ্যাঁ, যে দুর্নীতিগুলো করছে এগুলোর জন্য নির্ঘাত কি অবস্থা হবে জানেন? দেখাচ্ছি। এই তো এদের অবস্থা হবে এই যে অং সাং সুকির মতো। কই আছে এখন? জেলে আছে, বুঝছেন? এই দুর্নীতিগুলো জেলে যাবে, ডিরেক্ট জেল হবে। যেই অন্যায় সুবিধাগুলো নিছে না, এই যে 29 সাল পর্যন্ত কর ফাঁকি, এগুলোর জন্য জেল হবে। কত বছরের জেল কর ফাঁকির জন্য যাই না, 7 বছর অন্তত হওয়া উচিত, তাই না? ভালো থাকবেন।